আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। জুলাই ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই মন্তব্য। বাহাত্তরের সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ 31 ডিসেম্বর। ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল। এবং বরিশাল রাজশাহী ম্যাচ দিয়ে বিপিএল সিজন 11 শুরু দুপুর 1টায়। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি ঢাকা রংপুর। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশে এখনও বিধিনিষেধ রয়েছে। আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সাময়িক পাস দেওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে আগুন ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ারও কথা রয়েছে আজ। এসব বিষয়ে জানতে রফিকুল বাশারের কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ের সামনে আছেন। বাশার, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকরা কি অনুমতি পেয়েছেন এবং সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা। আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে কিন্তু সচিবালয়ে প্রবেশের সাংবাদিকদের নিষেধাজ্ঞা ছিল। আজকে কিছু সাংবাদিককে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে গতকালকে বলা হয়েছিল। আমরা যেমনটি খবর পেয়েছি যে এখানের প্রবেশ পথে এখনও সেই তালিকায় এসে পৌঁছায়নি, কিন্তু এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা বলেছেন যে তারা জানতে পেরেছেন যে একটা তালিকা আসবে, সেই তালিকায় যাদের নাম থাকবে অল্প কয়েকজনের, হয়তো 100 বা 200, সেই সাংবাদিকদেরই শুধু প্রবেশ করতে দেওয়া হবে। এবং আমরা যেমনটি দেখেছি গতকালকের মতো আজকেও কিন্তু এখানে আপনার কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকেও শুধু আপনার উপদেষ্টা এবং সচিবদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে। অন্য সকল কর্মকর্তাদেরকে পায়ে হেঁটে ওই পাশের গেট দিয়ে ঢুকছে। আমরা যদি একটু দেখি এখানে যে আপনার প্রত্যেক দিন কিন্তু সচিবালয়ে যারা বিভিন্ন পত্রিকা বিলি করেন তারা ভেতরে গিয়ে পত্রিকা দিয়ে আসেন, তাদেরকেও আজকে ঢুকতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। কি অবস্থা ভাই, আপনাদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না তো। গতকালকে গিয়েছিলেন? গতকালকে অনেক কষ্ট করে ঢুকতে পারছিলাম, কিন্তু আজকে একবারে না। আমাদের কইছিল পাশে ব্যবস্থা করে দেবো। আমরা যে মিষ্টিতে দেই কাগজ, ওই মিষ্টি থেকে বলা হয়েছে যে ওরা চিন্তা করে দেবে যে কীভাবে কী করা যায়। আজকে ঢুকতেই পারতেছি না। ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে অবস্থা। এবং অন্যান্য যারা সাধারণ পাস নিয়ে ভেতরে প্রবেশ করেন সেই পাসও কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে। এবং এটা বলা হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত তদন্ত প্রতিবেদন না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই কড়াকড়ি থাকবে। এবং আপনার আজকেই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তথ্য জমা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে অবস্থা। এই আমার কাছে এই অবস্থা শেষ খবর। পরবর্তীকালে আরও কিছু খবর পেলে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ বাশার আপনাকে। প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার জানায় সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত রিপোর্ট আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি। আগামী 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানায় প্রেস উইং।
আজ থেকে 200 সাংবাদিককে সচিবালয়ে প্রবেশে অস্থায়ী কার্ড দেওয়া হবে। কার্ড রিভিউয়ের মাধ্যমে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে। চকর মালিথা রিপোর্ট। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার সামনে উন্মুক্ত সংবাদ সম্মেলন কেন্দ্র স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে সেখানেই সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রথম সংবাদ সম্মেলন। কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আগামীকালকে থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্টের তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করার হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। জুলাই বিপ্লবের স্মৃতিস্মারক গ্রাফিতিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সংরক্ষণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৩১শে ডিসেম্বর এই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের অবসান ঘটানো হবে। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল। তাফিমুল ইসলামের রিপোর্ট। ৩১শে ডিসেম্বর কি হতে যাচ্ছে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট বক্সেও অনেকেই জানতে চাইছেন বিস্তারিত। এই অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন করে ৩১শে ডিসেম্বরের বিস্তারিত তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে। আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে ২৪-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, ৩১শে ডিসেম্বর ৭২-এর সংবিধান বাতিল ঘোষণা করা হবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কী ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে শ্রেণী পেশার মানুষ সমবেত হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কোটি টাকা চুক্তিতে ভূমিদস্যু চক্র ও বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগসাজশে দখল করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। জমির মালিককে ভূমিদস্যু আখ্যা দিয়ে নামে বেনামে লিজ দেওয়া হয়েছে দখলকৃত জমি। উচ্চ আদালতের ঘোষণা এবং নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে জবরদখলের পায়তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনিকে সঙ্গে নিয়ে আলিম আল রাজির 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন আজ। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা। দেখে বিস্তীর্ণ ভাগার মনে হলেও ব্যক্তি মালিকানাধীন জমি এটা। প্রায় ২০ বছর আগে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পাশে
35 বিঘা জায়গা কেনেন নাজমুল ইসলাম। ঘটনাচক্রে তিনি হয়ে গেছেন ভূমিদস্যু। অঘটন, ঘটনা আর অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন তদন্তে চ্যানেল আই প্রকৃতি সংবাদ টিম। ঘটনার সূত্রপাত 2006 সাল। স্থানীয় বন বিভাগ দাবি করে নাজমুল ইসলামের জমিতে রয়েছে বনের জায়গা। এরই ধারাবাহিকতায় প্রশাসনের উদ্যোগে করা হয় জরিপ ও স্কেচ ম্যাপ। ঘোষণা আসে এই জমি বনের অন্তর্ভুক্ত নয়। হাইকোর্টের রুল অমান্য করে ওনারা ময়লা ফেলতেছে, এদিকে দখল করতেছে। তবে বছর না ঘুরতেই 2007 সালে রায়ের বিরুদ্ধে বিভাগীয় অতিরিক্ত কমিশনারের আদালতে আপিল করে বন বিভাগ। আগের আদেশ বহাল রেখে আপিল খারিজ করে দেন আদালত। আমরা এই আতঙ্কে আছি যে স্যারের এইসব জায়গাটা ওনার বেগুনের চাষ করতেছে উমরগঞ্জের পরিবার। আমার টিনের ঘরগুলি নাই, এদিক দিয়ে বড় বড় টিন ছিল, স্টিলের গেট ছিল, সব উদাও করে ফেলছে। তবে আবারও বিপত্তি বাধে 2017 সালে। ভুক্তভোগীর অভিযোগ, মোটা অঙ্কের টাকা দাবি করেন খোদ বন বিভাগের বিট কর্মকর্তা। প্রতিকারের আশায় এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেও থামেনি বিড়ম্বনা। নাজমুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে ভূমিদস্যু চক্রের যোগসাজশে জমি দখলের পায়তারা করেন বিট কর্মকর্তা আশরাফুল আলম। সাল 2022 আদালতের আদেশের তোয়াক্কা না করে বনের জমি উদ্ধারের নামে নাজমুলের জমিতে অভিযান। মালিককে আখ্যা দেওয়া হয় ভূমিদস্যু হিসেবে। বিট কর্মকর্তার এখতিয়ার বহির্ভূত অভিযানে সেই উদ্ধার করা জমিতে রোপণ করা হয়েছে আকাশমণি সহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন গাছ। সরেজমিন চিত্র বলছে প্রায় 6.5 একর জমি ঘেরাও করে তৈরি করা হয়েছে আলাদা বাগান। নিয়ম না থাকলেও নামে বেনামে দেওয়া হয়েছে লিজ। বনের জমি তো আর সরকার তো আর ধরেন আরেকজনের জমি দখল করার কোনো প্রশ্নই ওঠে না। এই মৌজা এবং দাগ নাম্বার ধরে যদি আমরা এই ইয়েটি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই এটা তদন্ত করে সে বিট অফিসার, রেঞ্জ অফিসার যে হোক না কেন, বন বিভাগ অবশ্যই সর্বোচ্চ অ্যাকশনটি তার বিরুদ্ধে নেবে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে ফোন কিংবা কার্যালয় কোথাও পাওয়া যায়নি তার উপস্থিতি। এদিকে বারবার হাইকোর্টের নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়া, কেয়ারটেকারদের মারধর কিংবা নিরাপত্তা গেট ভেঙে প্রতিনিয়ত বর্জ্য ফেলার মতো কর্মকাণ্ডে দিশেহারা নাজমুল। নাইলে এত ময়লা কোথায় নিব, আরেকজনের জায়গায় তো আমার ফেলতে দিবে না। তো এইটা যখন করতেছে তখন আশ্বাস করছে কি আপনার একটা বড় মাইক্রোর ভিতরে ওর 2টা না 3টা বন্দুক সহ, ওই যে ওদের যে সিপাহী থাকে ওইটা সহ 4-5টা লোক সহ আইয়া আমার লোকেকে ধইরা হ্যান্ডকাপ পরে গাড়ি তুলে নিয়ে জায়গা। পরের পর্বে আমরা তুলে ধরব বিট কর্মকর্তা ও ভূমিদস্যু চক্রের আদ্যপান্ত। ময়মনসিংহের ভালুকা থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। শান্তিতে নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 100 বছর। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান কার্টার সেন্টার। ডেমোক্রেট জিমি কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। অক্টোবরে তিনি 100তম জন্মদিন উদযাপন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারে পর্যটকের সমাগম বাড়ছে। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন প্রতিনিধি সারোয়ার আজম মানিক। সরাসরি যাচ্ছি তার কাছে। মানিক, কক্সবাজার সমুদ্র সৈকতের এখনকার অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা। সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের আমরা রয়েছি সুগন্ধা পয়েন্টে। এখানে আমরা আপনাদের দেখাবো বিপুল পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে। আগামীকাল 2024 সালের শেষ দিন আর 31st নাইট উদযাপনে কক্সবাজারে বিপুল সংখ্যক এই পর্যটকের সমাগম ঘটেছে। কক্সবাজারের হোটেল মালিকরা বলছে প্রায় 4.5 শতাধিক যে হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে সবগুলো আগে থেকে বুকিং হয়ে গেছে। পর্যটকরা এখন
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে যে সময় পার করছে সেটি আমরা আপনাদের দেখাচ্ছি। এখানে জেড স্কিতে করে পর্যটকরা সকালবেলার এই সময়টাতে সাগরে গোসল করে তারা সময় পার করছেন। আর আরেকটি বিষয়, কক্সবাজারের এবার 31st নাইটে সৈকতে কোনো ওপেন কোনো প্রোগ্রাম না হলেও বিভিন্ন হোটেল তাদের যে অভ্যন্তরীণ অতিথি রয়েছেন, অভ্যন্তরীণ অতিথিদের জন্য তারা আয়োজন করছে। আর সব মিলে কক্সবাজার যেহেতু 31st নাইট উদযাপন না হলেও বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে বা এখনও আসছে, সে কারণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন যে এখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কক্সবাজারে আগত পর্যটকরা নিরাপদ বোধ করেন, নিরাপদে এই বছরটা অতিবাহিত করতে পারেন। সামনের যে নতুন বছরকে তারা স্বাগত জানাতে আসছেন, সেই সময়টা যেন তারা এখানে নিরাপদভাবে অতিবাহিত করতে পারেন। আর কক্সবাজার জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম থাকবে, যাতে কোনো প্রকার পর্যটকরা হয়রানির শিকার না হয়। কোনো পর্যটক যেন হয়রানির শিকার হলে তাহলে যেন তাদেরকে জানানো হয়। এই ছিল আমার কাছে কক্সবাজারের এই মুহূর্তের পর্যটনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় বেইত হানুনে 9 জন ও নুসেইরাত উদ্বাস্তু শিবিরে 7 জন সহ 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী আল ওয়াফা হাসপাতালের ওপরের তলায় ইসরায়েলি হামলায় 7 জন নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে মুক্তি দিতে ইসরায়েলের কাছে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গোষ্ঠীগুলো। গত শুক্রবার আবু সাফিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা জাবালিয়া ও বেইত লাহিয়ায় হামাসের 14 যোদ্ধাকে হত্যা করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 45,484 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। জেলার সর্বত্র উফশী ও আগাম স্থানীয় জাতের আমন ধান কাটাতে ব্যস্ত কৃষক। প্রতি হেক্টরে ফলন হয়েছে 4 টনেরও অধিক। ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকনো নিয়ে এখনও ব্যস্ত সময় পার করছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইনের তোয়াক্কা না করেই সিলেটে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় ও টিলা। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে ঘটছে প্রাণহানির ঘটনাও। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আলোচনায় বক্তারা বলেছেন, সমন্বয়হীনতা, রাজনৈতিক প্রভাব, ব্যক্তি স্বার্থের প্রাধান্য ও প্রলম্বিত আইনি প্রক্রিয়ার কারণে বন্ধ হচ্ছে না পাহাড় খেকোদের দৌরাত্ম্য। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। জুলাই ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই মন্তব্য। বাহাত্তরের সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ 31শে ডিসেম্বর। ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল। এবং বরিশাল রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএল সিজন 11 শুরু। দুপুর 1:30টায়, সন্ধ্যা 6:30টায় মুখোমুখি ঢাকা রংপুর। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। Hello?